হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতেও তোমাদেরই একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে আমরা আলোচনা করব। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেইছো। লাস্ট যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেখান থেকেই নেওয়া তোমাদের বেশ কিছু কমেন্ট, যেগুলোর ওপর বেস করে আমি আগামী যে 3-4টে ভিডিও হবে সেগুলো তোমাদের রিকোয়েস্টেড টপিকের ওপরেই হবে। যেমন এখান থেকে আগের ভিডিওটাতে দুজন ইংলিশ রিলেটেড কমেন্ট করেছিলে। একজন লিখেছিলে এমডি সেলিম, দিদি আমি ইংলিশ ভালো জানি না, এখন থেকে কি করতে হবে। আরেকজন লিখেছিলেন মিলন দেবাসী, দিদি ইংলিশটা কিভাবে শেখা শুরু করব। তো মেনলি হচ্ছে দুজনেরই একই টাইপের কমেন্ট ছিল। এবং এর আগের দিনের ভিডিওটাতেও একজন কমেন্ট লিখেছিল, যদি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যার জন্য ইংলিশ ভার্সন ইউপিএসসি প্রিপারেশন নিতে অনেকটা টাইম লেগে যায় বা বইগুলো পড়তে অনেক বেশি অসুবিধা হয়, তো যারা আমরা এই মুহূর্তে যে স্টেজেই থাকি না কেন ইংলিশটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি তার উপর বেস করে হবে এই ভিডিওটা। কি কি টপিকে কথা বলবো সেগুলো আগে একটুখানি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, তারপর আমি ডিটেলে আলোচনা করছি। হাউ টু ইমপ্রুভ ইংলিশ, তোমরা কিভাবে ইংলিশকে ইমপ্রুভ করবে ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। তো সেটা যে কোনো এক্সামের জন্য, স্পেসিফিক্যালি আমার চ্যানেলটা ইউপিএসসি ডব্লিউবিসিএস এক্সামের জন্যই, আমি সেটাকেই বেশি মাথায় রেখে বলবো। বাট যদি ধরো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাট তুমি ইংলিশটাকে ইমপ্রুভ করতে চাইছো, তাহলে তোমার কি করণীয় থাকতে পারে ফার্দার যদি তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে চাও, তাদেরটাও একটু আলোচনা করে দেবো। যেমন যারা স্কুলে পড়ছো তারা কিভাবে ভালো করতে পারো, যারা কলেজে পড়ছো তারা, যারা ফুল ফ্লেজেড ইউপিএসসি ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, বা যারা ধরো ইন্টারভিউ দেবে, যে কোনো ইন্টারভিউ, সেটা প্রাইভেট এক্সামের হোক, গভর্নমেন্টের যে কোনো কম্পিটিটিভ এক্সামের হোক, যে কোনো এক্সামের কোনো ইন্টারভিউ, কারণ ইন্টারভিউ আমাদের স্পোকেন ইংলিশের দরকার হয়, একটা ভালো ফ্লুয়েন্সির দরকার হয়, তারা কিভাবে করতে পারো স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ, ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন, বিকজ ইউপিএসসি সিস্যাট পেপারে রিডিং কম্প্রিহেনশনের জন্য ইংলিশের প্রয়োজন হয়। সো ইট ইজ অল অ্যাবাউট ইংলিশ, মানে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ, রাইটিং, তারপরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম যেগুলো আমরা পড়ে থাকি, প্লাস স্পোকেন ইংলিশ ইন্টারভিউয়ের জন্য, স্কুল কলেজের জন্য, ইউপিএসসি অ্যাসপিরেন্টের জন্য মোটামুটি 30 মিনিটসের মতো ভিডিওটা হবে। 30 মিনিটে ওভারঅল আমি সবার আলোচনা স্ট্র্যাটেজি নিয়ে একটু একটু করে আলোচনা করব, যারা যে স্টেজেই আছো না কেন ইংলিশটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। ভিডিওটা শুরুর আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। তো যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। টেক্সট বুক পাস এলাইট নিয়ে চলে এসছে ইউপিএসসির জন্য সমস্ত কিছু কিন্তু একটা সলিউশনে, গেট অল ইন ওয়ান সলিউশন, যেখানে তোমরা প্রায় 300-র বেশি টেস্ট অ্যাভেলেবেল পাবে, যেখানে সমস্ত টেস্টগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনসিইআরটি, স্ট্যান্ডার্ড বুকস সমস্ত কিছু কভার হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইউপিএসসি মেন্সের টেস্ট সিরিজ পাবে, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য কিন্তু তোমরা চিট শিটস মতো পাবে, যে চিট শিটসগুলোর থেকে তোমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ইনফরমেশন, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রিভিশন করতে পারবে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিটস দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টাইম লাইন ধরে কিন্তু ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটাতে খুব সহজেই রিভিশনে কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়া তোমাদের কোন ডেটে মেন্সের অ্যান্সার রাইটিং হবে, কিভাবে কি তার শিডিউল থাকবে, কোন দিন কোন টপিকটা পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতে দেওয়া থাকবে, এবং খুব সিস্টেমেটিক ওয়েতে তোমরা প্রিপারেশন নিতে পারবে। সো এখন আর স্ক্যাটার্ড ওয়েতে নয়, একটা কনসলিডেটেড ওয়েতে তোমরা ইউপিএসসি প্রিপারেশন নিতে পারবে। আর সেখানে কিন্তু টেক্সট বুক পাস এলাইট তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই কোর্সটা জয়েন করতে চাইছো, আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো, এবং আমার কুপন পূজা 11 ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ফার্স্ট মক টেস্ট তোমরা কবে দিচ্ছ। ফার্স্টেই আসবো, যেভাবে সিকোয়েন্সে রয়েছে আমি এভাবেই আসছি। স্কুল স্টুডেন্ট যারা, ঠিক আছে, কারণ তাদের হাতে সময় এমনিই কম থাকে, বাচ্চা ছেলেমেয়েরা থাকে, স্কুলে যেতে হয় তাদেরকে, বয়স প্রথমত অল্প, তার উপর আবার স্কুলে অনেকটা সময় চলে যায়, সকালবেলা স্কুল গেলে বিকেলবেলা ফেরা, তারপর আবার স্কুলের পড়াশোনার সময় থাকে। আমি ধরে নিলাম তারা বেঙ্গলি মিডিয়ামেরই স্টুডেন্ট, কারণ যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের স্কুলের পড়াশোনাটাই টোটালটা ইংলিশে, তাদের আলাদা করে আর ইংলিশ ইমপ্রুভ করার জন্য কিছু করতে হয় না। তো যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তারা চাইলে স্কিপ করতে পারো, এটা তাদের জন্য নয়। তো যারা বেঙ্গলি মিডিয়াম, মানে যাদের বা বেঙ্গলি হোক বা অন্য কোনো মিডিয়াম হোক, ইংলিশ বাদ দিয়ে কোনো মিডিয়ামের যারা স্টুডেন্ট থাকে, তো তাদেরকে আলাদা করে এফোর্ট দিতে হয় ইংলিশটাকে রেডি করার জন্য। তো আমি ধরে নিলাম স্কুল যারা যাচ্ছে, সকালবেলা যাচ্ছে, বিকেলবেলা ফিরছে, দেন স্কুলের যে টিউশনির পড়াশোনাটা থাকে সেটাও থাকে। এইবার কি করতে হবে তোমাদের ক্ষেত্রে আমি বলবো, সব থেকে সোজা উপায় ইংলিশ শেখার, সেটা হচ্ছে যদি তুমি ক্লাস 6-এ পড়ো তাহলে তুমি 6-এর এনসিইআরটি কিনে ফেলো, এনসিইআরটি যেটা ইংলিশ ভার্সনে থাকে, ঠিক আছে। যদি তুমি 7-এ পড়ো দেন 7-এর এনসিইআরটি, যদি তুমি 8-এ পড়ো 8-এর এনসিইআরটি, যদি 9-এ পড়ো 9-এর এনসিইআরটি কিনবে, যদি 10-এ পড়ো
10-এর এনসিআরটি কিনবে। সেম ভাবে যদি 11-এ পড়ো বা 12-এ পড়ো, সেক্ষেত্রে তোমার 11-এ ধরো আমি ধরলাম তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড, তুমি আর্টসের এনসিআরটি কিনে ফেলো ইংলিশ ভার্সনের। যদি 12-এ পড়ো, বাংলা ভার্সনে বই পড়ছো, বাট চেষ্টা করবে ইংলিশ ভার্সনে এনসিআরটিটা কিনে নেওয়া। মানে যে সাবজেক্টই পড়ো না কেন, যে সাবজেক্ট, কারণ জেনারেলি ক্লাস 6 থেকে বা 5 থেকে 10 অবধি যে সাবজেক্টগুলো সেটা কমন থাকে, সবারই সেম থাকে। এইবার কি হচ্ছে, বাংলা মিডিয়ামে তো আমরা বাংলা ভার্সনের বই পড়ছি, তো সেম কন্টেন্টও তোমার রেডি হয়ে যাচ্ছে। এনসিআরটি, অনেকেই আমাকে কমেন্টে লেখো দিদি এনসিআরটি বইটা কি। এনসিআরটি হচ্ছে গভর্নমেন্টের যে সরকারি ইংলিশ মাধ্যমের যে বইটা, সেটাকে এনসিআরটি বলা হয়ে থাকে। সেইটা বাংলা ভার্সনে আছে, হিন্দি ভার্সনে আছে, বা ইংলিশ ভার্সনে আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজেই আছে, ঠিক আছে। কিন্তু ইংলিশ ভার্সনেরটা আমি স্পেসিফিক্যালি কিনতে বলছি, বিকজ ইউপিএসসি অ্যাসপিরেন্টরাও ইংলিশ ভার্সনেরই এনসিআরটি পড়ে থাকে। তো যদি তুমি ক্লাস 6-এ পড়ো বা 7, 8, 9, 10, 11, 12 যে কোনো ক্লাসেই পড়ো না কেন, এতে কি হবে, তোমার দুটো দিকেই হেল্প হচ্ছে। মানে তোমার অ্যাট দ্য সেম টাইম যেটা তুমি বাংলাতে পড়ছো, একই ইতিহাস যেটা বাংলায় পড়ছো, সেমটাই আবার ইংলিশ ভার্সনেও পড়ে নিচ্ছ। এতে কি হলো, তোমার কন্টেন্ট এনরিচ হয়ে যাচ্ছে। কারণ বাংলা মাধ্যমের বইগুলো তো অনেক সময় কিছু কিছু টপিক হয়তো ভালো পেলে না, সেটা হয়তো তুমি এনসিআরটিতে পেয়ে গেলে, ঠিক আছে। কারণ এনসিআরটি বইয়ে বেশ কন্টেন্টের রিচ থাকে, ভালো থাকে, প্লাস ল্যাঙ্গুয়েজটা খুব সহজ ভাষায় লিউসিড ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। সেম ল্যাঙ্গুয়েজে ইউপিএসসির মতো এক্সামেও মেন্স অ্যান্সার রাইটিং করতে হয়। তো যার জন্য আমরা যে ক্লাসেই পড়ি না কেন, 6 থেকে 12-এর মধ্যে যে কোনো ক্লাসে পড়ি না কেন, আমরা চেষ্টা করব সেই সেম ক্লাসে সেম সাবজেক্টেরই এনসিআরটি বই কিনে নেওয়া। যেই তুমি 6 থেকে 7-এ উঠে যাবে, 7-এরও এনসিআরটির বইগুলো কিনে নেবে, সব সাবজেক্টের, যা যা তুমি ইংলিশ ভার্সনে পড়ছো। এতে কি হবে, তুমি বাংলা ভার্সন একবার পড়ছো, পড়ার পর আবার ইংলিশ ভার্সন পড়ছো, কন্টেন্ট এনরিচ হলো, ইংলিশও শেখা হলো। এইবার যখন তুমি এনসিআরটি বইটা পড়বে, তখন কি করবে, চেষ্টা করবো আমরা 3টে রিডিংয়ে কমপ্লিট করার। 3 রিডিংয়ের মধ্যে কিভাবে করব, মুখস্থ করতে বলছি না আমি এখানে তোমাদেরকে। ইংলিশ শেখার জন্য কি করবে, ইংলিশ শেখার জন্য 3টে রিডিং রাখবে। প্রথম রিডিংয়ে গল্পের মতো স্টোরি টেলিংয়ের মতো পড়বে, ফার্স্ট রিডিং স্টোরি টেলিং। সেকেন্ড রিডিংয়ে আমরা কি করব, আন্ডারলাইন করব যে যে ওয়ার্ডগুলোর মানে জানি না। সেকেন্ড রিডিংয়ে আমরা যে ওয়ার্ডগুলোর মানে জানি না, বা একটা আনকমন ওয়ার্ড যেটা আগে কখনো শুনিনি, সেই ধরনের ওয়ার্ড যেগুলোর মানে জানি না, সেগুলোকে পেন্সিল বা পেন দিয়ে আন্ডারলাইন করব। এবং তারপরে সেকেন্ড রিডিংয়ের সময় যখন আন্ডারলাইন করা কমপ্লিট হয়ে গেল, এবং সাথে সাথে যখনই আন্ডারলাইন করছি, ফোনে একটা অ্যাপস হয় বাংলা ডিকশনারি। ফোনে একটা অ্যাপস হয়ে থাকে, প্লে স্টোরে পাবে বাংলা ডিকশনারি, সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করবে এবং সেখানটাতে যে পার্টিকুলার ওয়ার্ডটা তুমি জানো না সেটাকে ওখানে লিখে দাও। লিখে দেওয়ার পরে ওটার প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা কেমন হবে সেটাও জানতে পারছো। ওখানে একটা অপশন থাকে প্রনাউন্সিয়েশন শোনার জন্য, সেটাও শুনে নেবে। প্লাস তার সাথে যে বাংলা মানেটা, ওই ইংলিশ শব্দটার বাংলা মানে কি, তুমি মাতৃভাষাতে খুব সাবলীল থাকবে অবভিয়াসলি, তো স্বাভাবিকভাবে বাংলা মানেটাকে পাশে লিখে নেব। দরকার পড়লে কয়েকটা সিনোনিমও লিখে নেব। সিনোনিম মানে শব্দার্থ, ওই সেম ইংলিশের আর একটা দুটো ইংলিশ শব্দার্থ ওই ডিকশনারি, বাংলা ডিকশনারির অ্যাপসের মধ্যেই দিয়ে দেবে। তো চেষ্টা করবে সেই বাংলা ডিকশনারি অ্যাপসের ভেতর থেকে সব প্রনাউন্সিয়েশনটা শুনে নেবে, বাংলা মানেটা পাশে পেন্সিল বা পেন দিয়ে লিখে নেবে, এবং পারলে 2-1টা করে সিনোনিমও লিখে নেবে। কোথায় লিখবে, বইয়ের মধ্যে, ইন দ্য বুক ইটসেলফ। কোনো খাতা আলাদা করে বাড়াবে না, কারণ এটাতে আলটিমেটলি পড়া হয় না। বইয়ের মধ্যে রাখলে রিভিশনের সময় সুবিধা হয়, কারণ আমরা বারবার বইটাকে রিভিশন করি, এবং যখন বাংলা মানেটা লেখা থাকবে বইয়ের ওই ওয়ার্ডের পাশেই, তখন সেটা পড়তে সুবিধা হবে। এইভাবে আমাদের 2টো রিডিং হয়ে গেলে পরে ফাইনাল রিডিং যখন আসছে, থার্ড রিডিং, তখন আমার পুরোপুরি ফ্লুয়েন্সি চলে আসছে, বিকজ আমি অলরেডি মানে যেগুলো জানতাম না সেগুলোর মানে আমি জেনে গেছি। এইবার আমি যখন ভালো করে পড়ছি, তখন আমার ভালোভাবে মুখস্থ হয়ে যাচ্ছে জিনিসটা, আমি গল্পের মতো পড়ছি। হ্যাঁ, এইবার আমাকে বারবার রিভিশন করতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট পড়ার জন্য আমাকে 3টে স্টেজ রাখতেই হবে। প্রথমটা স্টোরি টেলিং, সেকেন্ডেরটায় মিনিং ক্লিয়ার, মিনিংগুলো লেখা, এবং থার্ডেরটাতে মিনিং ক্লিয়ার হয়ে গেল, পুরোটা একবার রিডিং করে নেব। এইবার যার ভেতর থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা মুখস্থ করা, ওটা আলাদা বিষয়, ওটা কলেজের একাডেমিক পড়াশোনার বিষয়, স্কুলের একাডেমিক ব্যাপার বা ইউপিএসসির একাডেমিক ব্যাপার, ওটা নিয়ে আজকের ভিডিওটা নয়। ওটা তো তোমরা করবে, ওটা আমি রিভিশন স্ট্র্যাটেজিতে আলোচনা করেছি, আমি ওখানে এটা নিয়ে আমি বলছি না। এখানে আমি মেনলি ইংলিশ শেখার জন্য বলছি, ঠিক আছে। তো যারা আছো ক্লাস 6 থেকে 12-এর মধ্যে, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা খুব ভালো অ্যাপ্লাই হবে। এরপর আরেকটা জিনিস, যারা 11-12-এ সায়েন্স নিয়ে পড়ছো, তারা চেষ্টা করবে, যদি সায়েন্স, জেনারেলি আমি যতদূর জানি সায়েন্সে তো ইংলিশ ভার্সনেরই বই হয়, বাট কেউ কেউ শুনেছি বাংলা ভার্সনেও পড়ে। এবার যদি তুমি বাংলা ভার্সনে পড়ো, তাহলে তো তুমি সায়েন্সের ইংলিশ ভার্সন এনসিআরটি কিনছো। যদি তোমার 11-12-এর সায়েন্সের ইটসেলফ ইংলিশ ভার্সনই থাকে, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, বিকজ যারা 11-12 সায়েন্স ইংলিশ ভার্সনে পড়ে, তাদের ইংলিশ যথেষ্ট ভালোই হয়। এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ তারা অলরেডি ইংলিশে পড়াশোনা করছে। ডে টু ডে লাইফের পড়াশোনা যদি ইংলিশের সাথে ওরিয়েন্টেশনে থাকে, যুক্ত থাকে, তাহলে খুব একটা অসুবিধা হয় না। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই ক্লাস 10-এর পর বা ক্লাস 12-এর পর,
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে 3 মাসের গ্যাপটা থাকে সেই সময় চাইলে 3 মাসের যে স্পোকেন ইংলিশের কোর্সগুলো হয় সেগুলো করতে পারো। যেমন আমি নিজেও আমার মাধ্যমিকের পর 2012 সালে 2014 সালে দুটো স্পোকেন ইংলিশের কোর্স করেছিলাম। প্রথমটা ছিল হচ্ছে রিফ্রেশার কোর্স, পরেরটা ছিল কমিউনিকেশন কোর্স, যেটা আমাদের এখানে বারাসাতেই বিবিসি স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট আছে, দ্য ব্রিটিশ ইনস্টিটিউট, সেখান থেকে করা। তো এরকম যে কোনো ইনস্টিটিউট লোকাল এলাকাতে পেয়ে যাবে, তো সেখান থেকে বা অনলাইনেও অনেক কোর্স হয়, সেখান থেকে চেষ্টা করবে এই 3 মাসের স্পোকেন ইংলিশের কোর্স করে নেওয়ার। কারণ ওই 3 মাস বেকার বসে থাকার থেকে কম্পিউটার শেখা, স্পোকেন ইংলিশ শেখা বা ওর কিছু হবিজ বা কিছু জিনিস ইনকালকেট করাটা ভালো কাজ। তো এই জিনিসটা তোমরা যারা স্কুলে রয়েছো তারা করতে পারো। এরপর আসবো যারা কলেজের স্টুডেন্ট। এইবার যখন কেউ কলেজে উঠে যাচ্ছে তখন কলেজের পড়াশোনা যদি ইংলিশ মাধ্যমে হয় তাহলে খুব একটা তো অসুবিধা হয় না। তার সাথে সাথে নতুন করে দুটো জিনিস অ্যাড করতে হবে, কি সেটা হচ্ছে কলেজের পড়াশোনা যদি ইংলিশ মিডিয়াম হয় খুব ভালো, যদি ইংলিশ মিডিয়াম না হয় তাহলে এর সাথে আরও জিনিস অ্যাড করতে হবে, দ্যাট ইজ হচ্ছে নিউজ পেপার। অনেকে স্কুল লাইফ থেকে নিউজ পেপার পড়তে স্টার্ট করে, খুব ভালো, তাদেরকে ভীষণ সাধুবাদ জানাই, বাট সব বাচ্চারা করে না। বাট অ্যাটলিস্ট কলেজে উঠলে ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকে একটা করে ইংলিশ ভার্সনের নিউজ পেপার পড়বে। এবার এটা নিজের চয়েস রয়েছে, কেউ দ্য টেলিগ্রাফ পড়ে, কেউ ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ে, হিন্দু ইউপিএসসি অ্যাসপিরেন্টরা পড়ে থাকে। তো এটা নট নেসেসারি যে ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দু তোমাকে পড়তে হবে, বাট অ্যাটলিস্ট যে কোনো একটা ইন্ডিয়ান টাইমস বা ইন্ডিয়ান এক্সপ্রেস এই জাতীয় যেগুলো রয়েছে, বা হচ্ছে তোমার টেলিগ্রাফ রয়েছে, এরকম টাইপের কিছু বেসিক নিউজ পেপার বা বেসিক কিছু ম্যাগাজিন, ইংলিশ ভার্সনের ম্যাগাজিন, সেগুলো এমন না যে আমাকে প্রত্যেক দিন রাখতে হবে। আমরা যখন কলেজে পড়তাম, আমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তো আমরা যখন কলেজে পড়তাম আমাদের স্যার বলে দিত সপ্তাহে একটা রাখবি, এবং ওই একটা যে পেপার সেটাই আগামী 7 দিন 5 দিন বসে বসে পড়ে শেষ করবি। কারণ এভরিডে একটা করে পেপার রেখে আমরা পড়ে কোনোদিনও শেষ করতে পারতাম না, বিকজ কলেজের পড়াশোনারও প্রেশার থাকতো। তো যার জন্য চেষ্টা করবে উইকে অ্যাটলিস্ট একটা নিউজ পেপার রাখার, কারণ তুমি তো এখানে খবর আপডেটের জন্য পড়ছো না, তুমি এখানে ইংলিশ শেখার জন্য পড়ছো, নতুন ওয়ার্ডসের জন্য পড়ছো। তো সেইটা কি করবে, চেষ্টা করবে অ্যাটলিস্ট মাসে 4টে নিউজ পেপার রেখে সেই নিউজ পেপারে নতুন নতুন ওয়ার্ডস যেগুলো থাকবে সেগুলো পড়ার। ওখান থেকে নোট বানাতে হবে না, লিখতে হবে না, কিচ্ছু না, বাট পড়ার একটা হ্যাবিট তৈরি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে কিনা ভবিষ্যতে সেটা স্পোকেন ইংলিশে হেল্প করে, ফ্লুয়েন্সিতে হেল্প করবে, ঠিক আছে। তো সুতরাং নিউজ পেপারটা কিন্তু কলেজ যারা স্টুডেন্ট রয়েছে তারা অতি অবশ্যই অ্যাড করবে। সেকেন্ড হচ্ছে নিউজ চ্যানেল দেখা, ইংলিশ নিউজ চ্যানেল, ঠিক আছে। যেমন আমাদের সময় তো আমি যেটা দেখেছি, আমি দেখতাম হচ্ছে তখন নাম ছিল রাজ্যসভা টিভি, বাট এখন নামটা চেঞ্জ হয়ে গেছে সংসদ টিভি। তখন লোকসভা রাজ্যসভা দুটো আলাদা আলাদা টিভি ইউটিউব চ্যানেল ছিল, বাট এখন এদের টিভিও আছে, মানে এদের খবরের চ্যানেলও পাবে, বাট আমি ইউটিউব থেকে দেখতাম, এদের ইউটিউবে যে লাইভের যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে দেখতাম। তো এখন ইউটিউবে গিয়ে সার্চ করো সংসদ টিভি, SANSAD, সংসদ টিভি। তো ওখানে যে নিউজ বুলেটিনগুলো হয় সকালবেলা একটা বোধহয় 8টা থেকে 8:30, আধ ঘন্টা করে নিউজ বুলেটিন হয়ে থাকে, যেগুলো ইংলিশ ভার্সনে বলে, হিন্দিতে আছে বা নর্মাল ল্যাঙ্গুয়েজে অন্যান্য চ্যানেলে তোমরা বাংলাতে পেয়ে যাবে, যেমন এবিপি আনন্দ রয়েছে, বাট এগুলো দেখার দরকার নেই। নিউজ বুলেটিনের যে ইংলিশ ভার্সনটা হয়, যেটার জন্য মোটামুটি 30 মিনিটস মতো দিতে পারো, ঠিক আছে। এখানে ডিবেটও আছে, এই চ্যানেল, এই যে খবরের চ্যানেলগুলো, এখানে ডিবেটও হয়, যেখানে এই যে ধরো এই আমাদের যেরকম বাংলা চ্যানেলগুলোতে যেমন ঝগড়াঝাটি লেগে যায় একে অপরের সাথে, ওরকম টাইপের না, খুব সুন্দরভাবে ভদ্রভাবে ভালো ভালো প্যানেল যারা আসেন, মানে যথেষ্ট শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষরা আসেন, এবং সেখানে একটা পার্টিকুলার বিষয়ে টপিকে তারা আলোচনা করে, সেই ধরনের ভদ্র সভ্য শেখার মতো ডিবেটও ওখানে হয়ে থাকে ইংলিশ ভার্সনে। সেই ধরনের ডিবেটও তোমরা সংসদ টিভির থেকে দেখতে পারো, ঠিক আছে। তো যারা কলেজ স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টদের এত প্রেশার নিতে হবে না, স্কুলের পড়াশোনার এমনি প্রেশার থাকে, কলেজ স্টুডেন্ট যারা রয়েছে এই ইংলিশ শেখার জন্য অ্যাটলিস্ট দিনে 1 আওয়ার মিনিমাম দিতেই পারো যারা কলেজ স্টুডেন্ট। কারণ তাদেরও যারা প্র্যাকটিক্যাল, যারা ধরো মানে সায়েন্সের স্টুডেন্ট বা বিএসসি করছে, তো তাদেরকে বেশিরভাগ দিন কলেজে যেতে হয়, প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, তো সেক্ষেত্রে তারা বেশি সময় দিতে পারে না, আর তাদের ইংলিশ এমনি অতটা ইমপ্রুভ হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের দরকার পড়বে না, বাট যারা হয়তো হাতে একটু সময় বেশি রয়েছে, বেঙ্গলি মিডিয়ামে গ্র্যাজুয়েশন করছো, তাদের হাতে সময় রয়েছে, প্লাস তার সাথে ইংলিশও অত ভালো নয়, তারা চেষ্টা করবে দিনে 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম দেওয়ার, 30 মিনিট মতো খবর দেখা, প্লাস 30 মিনিট মতো ইংলিশ নিউজ পেপার পড়া, প্রত্যেকদিন 30 মিনিটস পড়া, আর তারপর নতুন নতুন যে ওয়ার্ডসগুলো পাচ্ছ সেই ওয়ার্ডসগুলোকে প্রত্যেকদিন একটু মুখে বলার চেষ্টা করা, ঠিক আছে। সেটা নিয়ে আমি আসছি লাস্টে, স্পোকেন ইংলিশ যখন কিভাবে ইমপ্রুভ করতে হয় বলবো, ডেফিনেটলি সেখানে আমি আলোচনা করবো, লাস্টের পয়েন্টটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে, এবং সব থেকে বড় ব্যাপার, তোমরা যদি ইউপিএসসি এক্সাম দিতে চাও, হ্যাঁ আবারও বলছি, যারা যে কলেজ স্টুডেন্টরা আমার ভিডিওটা দেখছো, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা কলেজ স্টুডেন্টরাই দেখো, তো যারা দেখছো, যদি মনে করো যে দিদি আমি আগে কখনো এনসিইআরটি পড়িনি, আমি এর আগে 6 to 10 বা 12 এর এনসিইআরটি পড়া নেই, তাহলে তোমরাও এর সাথে সাথে এনসিইআরটি পড়তে পারো, বিকজ এই এনসিইআরটি পড়াটা মানে শুধুমাত্র যে 6 to
সরি 12-এর স্টুডেন্টরাই পড়বে সেরকমটা নয়, এটা কলেজ স্টুডেন্টরাও পড়তে পারে, ইউপিএসসি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টরাও পড়তে পারে। তোমাদের জিএস এর কন্টেন্টেও হেল্প করবে, ইংলিশ রেডি হতেও হেল্প করবে, ঠিক আছে? তো এটা কাইন্ড অফ আ কমন, এটা তোমাদেরও কাজে লেগে যাবে যারা কলেজ স্টুডেন্ট রয়েছে। আচ্ছা, এরপরে আসবো 3 নম্বরে যারা রয়েছে ফুল ফ্লেজেড ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, মানে যারা ডেডিকেটেডলি দিনে 8 থেকে 10 ঘন্টা করে ডেডিকেটেড ওয়েতে ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর সিলেবাস কভার করার জন্য দিচ্ছ, তাদের কথা এবার আসি। তাদের জন্য তো ইংলিশের দুটো বই হয়, আমি সামনে নিয়েই রেখেছি। একটা হচ্ছে এসপি বক্সি, যেটা জেনারেল অবজেক্টিভ ইংলিশের জন্য, আর একটা হচ্ছে এই যে পিকে দে সরকার ডেসক্রিপটিভ ইংলিশের জন্য, মেন্সের জন্য। সরি, তো একটা প্রিলিমসের জন্য একটা মেন্সের জন্য এই দুটো বই তো তোমরা এমনি করেই থাকো, যেখান থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে হচ্ছে সেন্টেন্স মেকিং, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, ই টু বি, বি টু ই, তারপরে হচ্ছে সামারি রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, আরও ক্লোজ টেস্ট, অনেক সিলেবাস আছে যেটা ইউপিএসসি ডাব্লিউবিসিএস যে কোনো কম্পিটিটিভ এক্সামের সিলেবাসেই থাকে। তো সেটা তো তোমরা এই দুটো বই থেকে যেমন কারোর আন্ডারে যদি কোনো কোচিংয়ে শেখো বা করো, সেটা তো অবশ্যই করবে, সেটা তো আছেই। এটাতে অবশ্যই তোমাদের অ্যান্সার রাইটিং হেল্প হবে, ভোকাবুলারি এনরিচ হবে। সবসময় মাথায় রাখবে ইংলিশে কথা বলার জন্য বা ইংলিশকে ইমপ্রুভ করার জন্য সবার আগে যেটা প্রয়োজন দ্যাট ইজ হচ্ছে ফডার মেটেরিয়াল। লাইক তোমাকে যদি কেউ বলে তুমি এখন বমি করে দেখাও, তোমার পেটে যদি খাবার না থাকে তুমি বমিটা কি করবে? লাইক তোমার কিছু তো মুখ থেকে বেরোবার জন্য তোমার ভেতরে আগে নলেজ থাকতে হবে, আর নলেজ আসে আমাদের ভোকাবুলারি থেকে, ভোকাবস থেকে, যেটা সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো। এইবার ধরো তোমার কাছে ওয়ার্ড আছে বাট তুমি জানো না ওয়ার্ডটা কোথায় ইউজ করে, কিভাবে ইউজ করে, তখন তোমাকে সেন্টেন্স মেকিং জানতে হবে, গ্রামার জানতে হবে, টেন্স জানতে হবে। তুমি বলছো বর্তমান লিখছো ওয়াজ, ওয়্যার, তো স্বাভাবিকভাবে গ্রামারের দরকার হবে। তো বেসিক্যালি একটা শুধুমাত্র ভোকাবস জানলেও হবে না, শুধু গ্রামার জানলেও হবে না, ইউ নিড এভরিথিং। তোমাদের প্রত্যেকটা জিনিস দরকার যেটা দিয়ে তোমরা একটা সেন্টেন্স মেকিং করতে পারবে, একটা কথাটাকে একটা কমপ্লিট কথা বলতে পারবে। তো তার জন্য সম্পূর্ণ বাক্য বলার জন্য প্রত্যেকটা জিনিসের নলেজ থাকাই খুব ইম্পর্টেন্ট। এইবার ধরো তুমি ইংলিশ জেনে গেলে বাট এটা তোমার মাতৃভাষায় যদি তুমি না জানো তাহলে তুমি এক্সপ্রেস করতে পারবে না। তো যার জন্য ট্রান্সলেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা যে ই টু বি, বি টু ই করি, মানে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এটাও খুব ইম্পর্টেন্ট মুখে সঠিকভাবে ইংলিশটা বলার জন্য। কারণ ট্রান্সলেশন যদি প্র্যাকটিস না করি, এই পিকে দে সরকারের যে ইংলিশ গ্রামার বইটা রয়েছে এর ভেতর তোমরা প্রচুর অজস্র ট্রান্সলেশন পাবে, সেগুলো বাড়িতে ধরে ধরে প্র্যাকটিস করবে। যদি টিচার থাকে, টিচাররা তো 100 বার করিয়ে দেয়, আমাদের ব্যাচেও হয়, বাট যাদের নেই, যারা সেলফ স্টাডি করো একা একা, তারাও বইগুলো ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে করতে পারো। সিলেবাসে সমস্তটা মেনশন থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিলেবাস সামনে রেখে নিজেরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? সো এইভাবে করে তোমরা এই জিনিসটা তো বেসিক, সবাইকে করতে হবে, এটা সব ইউপিএসসি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টরা করে। এইবার আসবো হচ্ছে এক্সট্রা যেটা তোমরা করবে। কি এক্সট্রা করবে? দ্যাট ইজ ইয়োর ফর অ্যান্সার রাইটিং বা স্পোকেন ইংলিশ, সরি, ফর ইন্টারভিউ অ্যান্ড স্পোকেন ইংলিশ। জেনারেলি কি হয়ে থাকে ইন্টারভিউয়ের জন্য, সেটা ইউপিএসসি ডাব্লিউবিসিএস হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রাইভেট এক্সাম যেটাই হোক না কেন, আমাদের ইন্টারভিউয়ে স্পোকেন ইংলিশের দরকার হয়, আমাদের স্মার্টনেসের দরকার হয়। তো তার জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স থাকা। তো অনেকে থাকে, আমি এর আগেও আমার এই চ্যানেলেই একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে ইংলিশ বলে, ঠিক আছে? ইংলিশ, স্পোকেন ইংলিশ বা ইংলিশের ওপর ডেডিকেটেড একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। ওখানে দেখবে প্রায় 15-20টার কাছাকাছি ভিডিও দেওয়া আছে, যেখানে আমি আমার প্রচুর এক্সপেরিয়েন্স শেয়ার করেছি স্পোকেন ইংলিশে, আমি কিভাবে ইমপ্রুভ করলাম, আমার যে জার্নিটা স্পোকেন ইংলিশ শেখার বা আমার ইংলিশ শেখার যে জার্নি সেটা আমি শেয়ার করেছি, দেখে নেবে। এবং সেখানে আমি বেশ কিছু কেস স্টাডিজ শেয়ার করেছিলাম, আমার কলেজের কিছু বন্ধুদের, আমার কিছু স্টুডেন্টের, বা আমার নিজের কিছু কেস স্টাডিজ, আমার নিজের রিয়েল লাইফ কিছু ঘটনা, যেখান থেকে আমি তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি বা কনফিডেন্স কতটা ম্যাটার করে সেটা আমি বলেছি। তো সেখানে আমি বলেছিলাম যে আমার এক চেনা পরিচিত এক বন্ধু, তো তার ভীষণ কনফিডেন্স ছিল, বাট সে ভুল ইংলিশও অত্যন্ত সুন্দরভাবে বলতে পারতো। তো একটা ক্যাম্পাসিংয়ে উনি চান্স পেয়ে যায়। এবং আরেকজন মানে ইংলিশ ভালো লিখতে পারতো, বলতে পারতো, কলেজে টপ করতো, বাট তার কনফিডেন্সের অভাব ছিল, সে মুখে ভালো ইংলিশ বলতে পারতো না। তো যার ফলে সে ক্যাম্পাসিংয়ে ওখানে আউট হয়ে যায়। সো ইন্টারভিউয়ে যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে দ্যাট ইজ ইয়োর কনফিডেন্স। তুমি কতটা কনফিডেন্সের সাথে কথা বলছো, তুমি কতটা নিজেকে এক্সপ্রেস করতে পারছো। তুমি ভাবছো মনে মনে, বাট তোমার ভাবনায় থাকলেই তো হবে না, সেটা ভাষায় ফুটে উঠতে হবে, মুখে ফুটে উঠতে হবে, যাতে তোমার প্রেজেন্টেশনটা ভালো হয়। সো মেন্স অ্যান্সার রাইটিংয়ে যেমন প্রেজেন্টেশনটা লেখায় ফুটে ওঠে, ঠিক সেইভাবে ইন্টারভিউয়ে কিন্তু প্রেজেন্টেশনটা নিজের মুখের ভাষায়, ব্যবহারে, পার্সোনালিটিতে ফুটে ওঠে। তো ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড পার্সোনালিটি ফার্স্ট। তোমার একজন খুব ভালো ব্যক্তিত্ব থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, তোমার চোখে মুখে একটা স্মাইলি ভাব থাকতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম কথা বলার মধ্যে যেন মনে হয় ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইয়োর সেলফ, তুমি তোমার নিজের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী,
ঠিক আছে? তো তোমার যেন এরকম মনে না হয় যে না আমি ভুল বলছি, একবার এদিক তাকাচ্ছি একবার ওদিক তাকাচ্ছি নিচে তাকাচ্ছি, মানে আমি নিজেই কনফিউজড, এরকম যেন ফেস না হয়। আমি স্মাইলি ফেসে ভালোভাবে, যেরকম দেখবে ইউপিএসসি টপার্সদের প্রচুর মক ইন্টারভিউ ইউটিউবে পাওয়া যায়, সেখান থেকে দেখে নেবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, ফেস থাকে, তো সেটাও 100 বার ম্যাটার করে। এইবার এই ফেজ অবধি আসার আগে ডেফিনেটলি তারা প্র্যাকটিস করে। কিভাবে প্র্যাকটিস করে? ইউ হ্যাভ দুটো অপশন আছে তোমাদের কাছে। একটা হচ্ছে আয়নার সামনে, যেটা চিরাচরিত সবাই করে আসছে এত বছর ধরে, মানে সব সময় সবাই বলে আসে আয়নার সামনে দাঁড়িয়ে করো, তাহলে তুমি তোমার নিজের মুখ অঙ্গভঙ্গি সব দেখতে পাবে। এবার বিষয়টা হয় কি, আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি, বাট আমি 6 মাস 1 বছর বাদে আর সেইটা আমি মনে রাখতে পারবো না যে আমি 6 মাস আগে আমি কি করেছিলাম, 6 মাস আগে আমি কিভাবে স্পোকেন ইংলিশ বলতাম, তখন আদৌ আমি ঠিক বলতাম কিনা। তার জন্য এখন মডার্ন টেকনোলজিতে দুটো জিনিস অ্যাড হয়েছে। একটা হচ্ছে ভয়েস রেকর্ড করতে পারো অথবা ভিডিও রেকর্ড করতে পারো। যে তুমি যখন প্রথম দিন একদম ডে 1 স্পোকেন ইংলিশ শেখার ডে 1 এইভাবে করে একটা 90 ডেজ চ্যালেঞ্জ নিয়ে নাও যে আমি 90 দিন আগামী 3 মাস নিজেকে স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করবো, এবং স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট ডে 1-এ দেখো যে তুমি যে ভিডিওটা বা অডিওটা রেকর্ড করবে এবং 90 দিনের মাথায় গিয়ে ডে 90-তে যেটা রেকর্ড করবে, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। ঠিক আছে? আকাশ পাতালের ডিফারেন্স হবে কিন্তু সেখানে। কেন? কারণ প্রত্যেক দিন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা প্রত্যেক দিন যে একটু একটু করে যে প্র্যাকটিস করব সেটা আমাদেরকে একদিন ডেফিনেটলি ভালো করবে। তো 3 মাসে যদি চেঞ্জেস আসতে পারে, তাহলে ডেফিনেটলি আমরা যদি এইভাবে থ্রু আউট দ্য ইয়ার প্রিপারেশনের জার্নিতে 1 বছর 2 বছর এইভাবে করে নিজেদেরকে রেডি করি, যেদিন আমাদের ইন্টারভিউ আসবে সেদিন আমরা ফুললি রেডি হয়ে যাব। সো কি করতে পারো? আয়নার সামনে দাঁড়িয়ে তো বলতেই পারো, কোনো অসুবিধা নেই। যাদের ফোনে স্পেসের প্রবলেম রয়েছে তারা অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়েই প্র্যাকটিস করবে। যাদের ফোনে স্পেস রয়েছে তারা অডিও রেকর্ড করতে পারো, যাদের ফোনে অনেক স্পেস রয়েছে তারা ভিডিও রেকর্ড করতে পারো। এবং আমাকে একজন কমেন্টে লিখেছিল আমার আগের ভিডিওটার কমেন্ট সেকশনে, আমি পেলে আমি অ্যাড করে দেবো সাইডে, যে আমি স্পোকেন ইংলিশের ইউটিউব চ্যানেল খুলে আমি নিজের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করেছি। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। ইউটিউব চ্যানেলে যখন আমরা চেষ্টা করি কথা বলার ইংলিশে, তখন আস্তে আস্তে সেটা ইমপ্রুভ হয়। ইভেন আমার এই চ্যানেলটারও প্রথম 1.5-2 বছর আমি ইংলিশ ভার্সানেই ভিডিও বানাতাম, তারপর স্টুডেন্টদের ডিমান্ডে আমি বাংলা ভার্সানে ভিডিও বানাতে স্টার্ট করি। বাট এই চ্যানেলে স্টার্টিং ভিডিও প্রথম 2 বছরের কিন্তু সেটা ইংলিশ ভার্সানেই ছিল, এবং বিশ্বাস করো সেই টাইম থেকেই আমার ইংলিশ আরও বেশি ইমপ্রুভ হতে স্টার্ট করে। বিকজ তুমি ভুল বলবে, উচ্চারণ ভুল হবে, ওয়ার্ডে কিছু ভুল থাকতে পারে, গ্রামারে কিছু ভুল থাকতে পারে, এবং সেটা মানুষ ধরিয়ে দেবে, মানুষ ক্রিটিসাইজ করবে, এবং সেই ক্রিটিসিজমটাকে না নেগেটিভলি নয় পজিটিভলি নিতে হয়, যে হ্যাঁ বলছে এবং আমার সেখান থেকে শেখার আছে। এইবার ধরো তোমার মনে হচ্ছে তুমি এই ক্রিটিসিজমগুলো নিতে চাও না, তোমার এগুলোর দরকার নেই, তুমি নিজের পড়াশোনাটাকে নিজেকে ইমপ্রুভ করতে চাও, ভেরি গুড, কোনো প্রবলেম নেই। ভিডিও রেকর্ড করে নিজের ফোনেই রেখে দাও, কাউকে দেখাতে হবে না, আপলোড করতে হবে না। আপলোড করলেও আনলিস্টেড করে আপলোড করে রাখো, কোনো পাবলিক করার দরকার নেই, চ্যানেল খোলার দরকার নেই। সেগুলো তুমি নিজে মাঝে মধ্যে চালিয়ে দেখো। ইউটিউবে আপলোড করলে কি হয়, ফোনে আর রাখার দরকার পড়ে না, স্পেসটা বেশি বেঁচে যায়। কারণ না হলে ফোনে থাকলে পর একটা টাইমের পরে ফোনে স্পেস ভরে যাবে এবং একটা টাইমের পর রেকর্ড করার জায়গা থাকবে না। বাট ইউটিউবে যদি আমরা আনলিস্টেড করে আপলোড করে রেখে দিই, কাউকে দেখালাম না, শেয়ার করলাম না, পাবলিক করলাম না, ভিডিওগুলো আমার কাছে থেকেও গেল, আমি অনেক দিন অবধি দেখতেও পারলাম, প্লাস আমার লোকেও দেখলো না। তো আমরা কি করতে পারি, সেইভাবে ভিডিওগুলোকে আপলোড করে 90 দিনের ভিডিও, বেশিক্ষণ না, 10 মিনিট 15 মিনিটের ছোট ছোট ভিডিও শ্যুট করে আমরা রেখে দিতে পারি। তো এইটা যদি করি তাহলে দেখতে পাবো নিজেদের বলার ভেতর, নিজেদের অঙ্গভঙ্গিমায়, ব্যক্তিত্বে, পার্সোনালিটিতে সমস্ত কিছুতে চেঞ্জেস আসছে। এইবার মনে প্রশ্ন জাগবে, দিদি বলবোটা কি? রেকর্ড যে করব, কিন্তু কি বলবো? বলবো হচ্ছে এক একদিন এক একটা প্রশ্ন তৈরি করব, যে আমি কে, আমার ফার্স্টেই যেটা ইন্টারভিউয়ে জেনারেলি জিজ্ঞেস করা হয়, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করো। ধরো তোমাকে আমি এখন এক্সটেম্পো দিলাম, এক্সটেম্পো মানে হঠাৎ করে কোনো একটা টপিক বলে তোমার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাইছি উইদাউট এনি প্রিপারেশন। সো তোমায় যদি আমি বলি যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তো তুমি ভাবো যে পূজাদি তোমাকে জিজ্ঞেস করছে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করতে, তো তোমাকে এখন যদি জিজ্ঞেস করা হয় তুমি কি বলবে, সেটাই রেকর্ড করে ফেলো, যে তুমি কে, কোথায় থাকো, কিভাবে আসছো, কি করছো, তোমার এম কি লাইফে, তুমি কি হতে চাও, কি কেন সিভিল সার্ভিস জয়েন করতে চাও। সেকেন্ড কোশ্চেনটাই এটা হয় যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন সিভিল সার্ভিস, তুমি কেন আইএস হতে চাও, কেন আইপিএস হতে চাও, কেন WBCS হতে চাও, যে কোনো পার্টিকুলার জব, যে তুমি কেন এই জবটা চাইছো। দেন তোমার মোটোটা কি লাইফে, এই জবে আসার পরে তুমি কি করতে চাও, দেশের কিভাবে সেবা করতে চাও। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন, প্লাস হচ্ছে তোমার কলেজ লাইফের কিছু কোশ্চেন হতে পারে, পার্সোনাল লাইফের কোনো প্রশ্ন হতে পারে, বা এভরিডে তুমি ডে টু ডে লাইফে যা যা সাবজেক্ট পড়ছো, যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, অপশনাল, যে কোনো সাবজেক্ট, সেই সাবজেক্ট রিলেটেড যে পড়াশোনাটা, সেই পড়াশোনার উপরেও একটা দুটো কোশ্চেন ফর্ম করে সেটাই নিজেকে জিজ্ঞেস করো, সেটাই রেকর্ড করো, করে তারপর দেখো যে আমি বলতে পারছি কিনা, আমার আটকে যাচ্ছে না তো বলাটা। তো
সেইভাবে করে প্রত্যেক দিন নিজেকে একটা 90 ডেজের চ্যালেঞ্জ নিয়ে নাও, এবং সেটা তোমরা যদি ঠিকঠাক সাকসেসফুলি কমপ্লিট করো তারা অবশ্যই আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে লিঙ্কগুলো পাঠাতে পারো, আমিও অবশ্যই একবার দেখবো, আমারও ভালো লাগবে, বা টেলিগ্রাম গ্রুপেও পাঠাতে পারো, আমারও অবশ্যই ভালো লাগবে দেখতে। তো এই জিনিসটা যারা ইন্টারভিউয়ের জন্য বা স্পোকেন ইংলিশের জন্য শিখতে চাইছো তারা অতি অবশ্যই করবে। এবার এটা সমস্ত এক্সামের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, নট নেসেসারি যেটা শুধু ইউপিএসসিতে হেল্প করবে না, এটা তোমাদের যে কোনো এক্সামেই হেল্প করে থাকবে। এরপর আসবো হচ্ছে অ্যান্সার রাইটিং। যারা ইউপিএসসি মেন্স অ্যান্সার, সবার এই একটাই প্রশ্ন যে দিদি ইউপিএসসি মেন্স বা ইংলিশ ভার্সনে কিভাবে লিখবো, কারণ আমরা তো এখন ইউপিএসসির জন্য 1 বছর বা 1.5 বছর হাতে সময় রয়েছে, এইটুকু সময় কি করে ইংলিশ রেডি করে পরের বছর 26-এ পরীক্ষা দেবো, এর মধ্যে অ্যান্সার রাইটিং ইংলিশে প্র্যাকটিস করাটা খুব চাপের ব্যাপার। হ্যাঁ, এটা সত্যিই চাপের ব্যাপার। যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট 1-1.5 বছরে ইংলিশ ইমপ্রুভ করে ভালো লেখা, শুধু লিখলেই তো হবে না, কোয়ালিটিটাও ভালো হতে হবে, সেটা কিভাবে করব? তো যারা এরকমটা ভাবছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, অলওয়েজ রিমেম্বার স্মার্ট ওয়ার্ক, যেটা আমি ব্যাচের সমস্ত স্টুডেন্টদেরকেও বলে থাকি, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্কের ওপর এমফাসাইজ করবে। কারণ ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিংয়ে আমাদেরকে কোনো গল্প প্যারাগ্রাফ লিখতে হয় না, আমাদেরকে বুলেট ফরম্যাটে টু দি পয়েন্ট প্রেজেন্টেশনটাকে ভালো রেখে ডায়াগ্রাম, ফ্লো চার্ট, ম্যাপস, বুলেট 1 2 3 4 পয়েন্টস এইগুলো রেখে রেখে লিখতে হয়, এবং ওখানে টু দি পয়েন্ট যেটুকু অ্যান্সার শুধুমাত্র সেটুকুই লিখতে হয়, যেটা আমার নোটেও তোমরা দেখতে পাবে যে যেটুকু দরকার সেটুকুই আমি দিয়ে দিই, আগের গল্প বাদ দিয়ে দিই, পরের টুকুও বাদ দিয়ে দিই, মাঝখানে যেটুকু অ্যাকচুয়ালি কি ওয়ার্ডসটা থাকে, যেটা মেন অ্যান্সার থাকে, সেটা হি ওয়াজ অমুক 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 গিয়েছিল তমুক, এই সমস্ত লেখা থাকবে। বাট ওই হি ওয়াজ বাদ হয়ে যাবে, কোথায় গিয়েছিল সেসব বাদ হয়ে যাবে, বাট কি ছিল অ্যান্সারটা অ্যাকচুয়ালি, সেইটাই হচ্ছে আসল কন্টেন্ট। তো যারা আমার নোট পড়েছো বা যারা নিজেরাও নোট বানাও তারাও জানবে যে প্রত্যেকটা পুরোপুরি লাইন ইম্পর্টেন্ট হয় না, লাইনের যে অংশটুকু মেন টার্ম থাকে, যে অংশটুকুতে মেন অ্যান্সারটা থাকে, সেইটাই অ্যাকচুয়ালি ইউপিএসসি অ্যান্সার রাইটিংয়ে লিখতে হয়। কোনো গল্প প্যারাগ্রাফ ফরম্যাটে লিখতে হবে না তোমাদের, এখানে গ্রামার চেক করা বা ন্যারেশন, ভয়েস চেঞ্জ বা অমুক তমুক করে এইভাবে কিচ্ছু লিখতে হবে না, ডিটেলে যাওয়ার দরকার নেই। এটাকে স্মার্ট ওয়ার্ক করে জিএস 1 2 3 এর অ্যান্সার রাইটিং, জিএস 1 2 3 4 এর অ্যান্সার রাইটিং হয়ে যায়। বাট 100 বার এটাও মাথায় রাখতে হবে, ইংলিশের গ্রামার, ইংলিশের ভোকাবুলারি প্রয়োজন হয়। কোথায় প্রয়োজন হয়? প্রিলিমসের প্রয়োজন হয়, সিস্যাট পেপারে যেটাকে বলা হয়ে থাকে রিডিং কম্প্রিহেনশন, শর্টে আমরা আরসি বলে থাকি। সিস্যাট পেপারে রিডিং কম্প্রিহেনশন লাগে, সেখানে তোমার ইংলিশের নলেজ অবশ্যই কাজে লাগবে, কারণ ওখানে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের কোশ্চেন সলভ করতে হবে। আমি যেটা বললাম, আমার যে চ্যানেলে ইংলিশের প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সেখানে রিডিং কম্প্রিহেনশনের ওপর অনেক ক্লাস আছে, যারা দেখতে চাইছো দেখে নিতে পারো, আইডিয়া হয়ে যাবে। যাদের আইডিয়া নেই সিস্যাটের রিডিং কম্প্রিহেনশন কেমন হয়, প্যাসেজ থাকে, তার থেকে কোশ্চেন থাকে, তোমাকে কোশ্চেনটা সলভ করতে হয়, ঠিক আছে? এবং তার অ্যান্সার ডিরেক্টলি বইয়ের ভেতরে থাকে না, ওটা নলেজের ওপর বেস করে অ্যান্সারটা সলভ করতে হয়। তো এই ধরনের যে জিনিসগুলো রয়েছে, প্লাস মেন্সে একটা পেপার থাকে কম্পালসারি পেপার, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, রাইট? সেটা WBCS-এও আছে, কিন্তু ইউপিএসসিতেও আছে, WBCS-এও আছে ইংলিশ বেঙ্গলি কম্পালসারি পেপার। ইভেন CGL CHS-এও একটা ডেসক্রিপটিভ পেপার হয় ইংলিশের। তো সেক্ষেত্রে এই পেপারগুলোতে কিন্তু ভোকাবুলারির প্রয়োজন হবে, গ্রামারের প্রয়োজন হবে, এসে রাইটিং করতে গেলে লাগবে, প্যারাগ্রাফ রাইটিং করতে গেলে লাগবে। তো সেই সময় কিন্তু গ্রামার শিখতে হবে, যেটার জন্য আমি দুটো বই বলে দিলাম। এই বই দুটো PK দে সরকার, SP বক্সি, এই বই দুটো তোমাদের হেল্প করবে। এবং এটার জন্য একটা 1-1.5 বছরের থরো প্রিপারেশনের দরকার হয়, যেটাকে আমরা কম্পিটিটিভ এক্সামের ইংলিশ বলে থাকি, ঠিক আছে? তো এই জিনিসটা তো 100 বার নিজেদেরকে শিখতে হবে, কোনো টিচারের আন্ডারে হোক বা সেলফ স্টাডিতে হোক। বাট স্পোকেন ইংলিশটা নিজেরাও করা যায়, হ্যাঁ, যদি কেউ কোনো কোচিং করতে পারো, যদি কোনো ক্র্যাশ কোর্স করতে পারো, কোনো কারোর কাছে শিখতে পারো, খুব ভালো। অনেকেই কমেন্ট আমায় জিজ্ঞেস করো দিদি স্পোকেন ইংলিশ শেখাও কিনা। আগে শেখাতাম, আগে আমি অনেক ব্যাচে শিখিয়েছি, ইভেন BBC দ্য ব্রিটিশ ইনস্টিটিউটেও আমি নিজে শিখিয়েছি। আমার দুটো কোর্স কমপ্লিট হওয়ার পর ওখানেই শিখিয়েছিলাম কিছু বছর, দেন আমি নিজেও ব্যাচেও পড়িয়েছি। বাট এই মোমেন্টে দাঁড়িয়ে কোনো স্পোকেন ইংলিশের ব্যাচ নেই আমার কাছে, ঠিক আছে? কারণ একজন দুজন নিয়ে বা 3-4 জন নিয়ে তো ব্যাচ হয় না, তো যার জন্য আমি এখন আর ওটা ইংলিশের ব্যাচ করাই না। ইংলিশের ব্যাচ স্টুডেন্ট সংখ্যা বেশি হলে তবেই ব্যাচ হয়, তো যার জন্য এই মোমেন্টে আমার কাছে স্পোকেন ইংলিশের কোনো ব্যাচ নেই। আর ইংলিশটা, এই যে ইংলিশগুলো, সেটা আমাদের জিএস ব্যাচেই হয়ে যায়, জিএস এর সাথে জিএস ইংলিশ একসাথে করেই হয়ে যায়, ঠিক আছে? সো এখানে আমি মোটামুটি চেষ্টা করেছি ইংলিশটা যতটা পসিবল হয় হেল্প করার, যতটা বলা যায় আর কি, কীভাবে তোমরা ইংলিশটাকে রেডি করতে পারো। কয়েকটা জিনিস মাথায় রাখবে, ইংলিশ বলবো, ইংলিশ দেখবো, ইংলিশ শুনবো, তারপর হচ্ছে সবার সাথে, ছোট বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের সাথে ছোট ছোট কনভারসেশন ইংলিশে করা। যেমন আমার 2 দিদির ছেলে মেয়ে খুবই ছোট, 4 বছর বয়স, দে আর ভেরি ইন্টারেস্টেড, মানে ওরা ভীষণ ইন্টারেস্টেড থাকে আমি কখন ওদের সাথে একটু ইংলিশে কথা বলবো। তো আমি খুব ছোট ছোট ল্যাঙ্গুয়েজে, কি খেয়েছে, কি পড়ছে, কি ঘুমাচ্ছে, এই ছোট ছোট জিনিসগুলো, মানে যেগুলো ওরা ডে টু ডে লাইফে করে, সেগুলোই একটু ওদের সাথে ইংলিশে কনভারসেশন করার। বা যদি কেউ স্টুডেন্ট পড়াও, স্টুডেন্টের সাথে ছোট ছোট ইংলিশের, বাচ্চাদের যে ইংলিশগুলো থাকে সেই সমস্ত ইংলিশে কনভারসেশনগুলো করার। কারণ কনভারসেশন একটা সিলেবাসেই থাকে, স্কুলের স্টুডেন্টদের কনভারসেশন বলে একটা আলাদা সিলেবাস থাকে, যেটাকে আমরা কথোপকথন বলে থাকি। তো ওই জিনিসটাও তোমরা করতে পারো স্টুডেন্টদের সাথে, বাড়ির ছোট বাচ্চাদের সাথে, এগুলো করে স্টার্টিং করতে
পারো, শুরুটা এভাবে করতে পারো, আস্তে আস্তে বই পড়া, অ্যান্সার রাইটিং করা, লেখার চেষ্টা করা, স্পেশালি ট্রান্সলেশন লেখাটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশ শেখার প্রথম স্টেপের মধ্যে ট্রান্সলেশন পড়ে, বাংলা থেকে ইংলিশ করবো, ইংলিশ থেকে বাংলা করবো, এইটা করতে করতে ইংলিশ শেখা যায়। প্লাস সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি এগুলো মুখস্থ করা, এবং যেটা বললাম এনসিইআরটি যদি তুমি বাংলা ভার্সানের যেটা পড়ছো সেটা ইংলিশ ভার্সান পড়ো, ইংলিশের খবর দেখো, ইংলিশের মুভি দেখতে পারো, ইংলিশে যে কার্টুনগুলো হয় সেগুলো দেখতে পারো, ইংলিশে অনেক রান্নার চ্যানেল, কুকিং চ্যানেল চলে, সেগুলো দেখতে পারো। সেটা দেখলে কি হয়, অনেক সময় সবজির নাম জানা যায় ইংলিশে, মশলার নাম ইংলিশে কি সেটা জানা যায়, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো দেখবে, এবং মোটামুটি দিনে 1 থেকে 1.5 ঘন্টা, তার বেশি দিতে হবে না। থ্রু আউট দ্য ইয়ার যদি কেউ দিনে 1 থেকে 1.5 ঘন্টা ইংলিশকে দেয়, আফটার 1-1.5 বছর, মানে 1-1.5 বছর বা 2 বছর বাদে তার ইংলিশ ডেফিনেটলি ইমপ্রুভ করবে, অবশ্যই ইমপ্রুভ করবে। তবে হ্যাঁ, ডেডিকেটেড, কনসিস্টেন্ট হতে হবে। এরকম না যে আমি আজকে করলাম আবার 1 সপ্তাহ বাদে করলাম, না, কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোম থেকে শনি আমি প্রত্যেক দিন করবো, হ্যাঁ সানডে একদিন আমি অফ নিতেই পারি, বাট প্রত্যেক দিন আমি 1 ঘন্টা হলেও আমি ইংলিশের জন্য টাইম দেবো। এই জিনিসগুলো ফলো করো। আশা করছি তোমাদের যাদের মনে হচ্ছে যে বাংলা মিডিয়ামে পড়ে ইউপিএসসি কী করে ইংলিশ ভার্সানে দেবো, কীভাবে ইমপ্রুভ করবো, তাদের আশা করছি ডেফিনেটলি হেল্প হবে। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো আশা করছি তোমাদের উপকার হয়েছে। যদি ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যাদের ইংলিশের অসুবিধা রয়েছে, তোমাদের যারা ক্লাসমেট রয়েছে, কলেজমেট রয়েছে, তাদেরও আশা করছি উপকার করবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।